আমরা কিভাবে আলোচনা করবো একটা মফস্বলের সাহিত্য নিয়ে? কারণ মফস্বলটাই যেখানে এক্সিস্ট করছে কি আর করছে না সেই দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে আমরা মারছি। তখন মফস্বলের সাহিত্য বাঁচছে কিনা সেই প্রশ্নটার মধ্যে আমরা কি করে ঢুকবো? তবু যদি আমরা তর্কের খাতিরে ঢুকে নিই, বাটানগর, বজবজ বা উত্তরপাড়া রিসরা এখনো মফস্বল, তাহলে খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, উপন্যাস ও কবিতা কি শুধু সেই মফস্বলকে কেন্দ্র করে লেখা হচ্ছে? আমার চোখে অন্তত পড়ছে না। যদি আপনারা একটু আমার ভুল ধরিয়ে দেন তাহলে আমি বাধিত হই। জহার, খুব একটা শরীরটা ভালো নেই আমার। আর আরাত্রিকার গানের পর, মন্দাক্রান্তার দিন, কবিতার পর, অরিন্দিন দমদার এই বক্তব্যের পর বিশাল চাপ আমার। আমি চেষ্টা করব যে বক্তব্যের দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে খুব বেশি সময় না নিয়ে তার ভিতর একটু ঢুকতে। তবে এরপর অর্কদার গান আছে, আমি চেষ্টা করব কেউ যেন বোর না হয় সেইভাবে আমার বক্তব্য সাজাতে। মফস্বল এবং তার বদলে যাওয়া সাহিত্য, এইটার মধ্যে ঢোকার আগে আমরা বরং মফস্বলটা কি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। খুবই একটা দ্বিধাদ্বন্দ্বময় জায়গার মধ্যে আমাদের মফস্বল এখন দাঁড়িয়ে আছে, বা মফস্বলী শব্দবন্ধটা এখন দাঁড়িয়ে আছে। তো এই মফস্বল নিয়ে কিছু বলার আগে আমার মনে পড়ে যাচ্ছে আমাদের বালক বেলার এক মফস্বল বালকের কথা, যে লাইব্রেরি থেকে আনা একটা বইতে, না আমাদের মফস্বলের লাইব্রেরি থেকে আনা একটা বইতে একটা কবিতা পড়ে চমকে গিয়েছিল। কবির নাম পিয়ের এমানুয়েল। কবিতায় কবি বলছেন যে রক্তের মধ্যে এক বিন্দু ভালোবাসা, আত্মার মধ্যে এক বিন্দু সত্য, মাত্র কয়েক দানা খুদ, খুব শীতের একটি দিনে একটা চড়াই পাখি বাঁচার জন্য যেটুকু মাত্র দরকার, তোমরা কি ভাবো পৃথিবীর সমস্ত মহত্তম সাধু সন্তদের ওজন তার থেকেও বেশি? আজকের দিনে এত বক্তব্য, এত কথা শোনার পর আমার মনে পড়ছে সেই সব মানুষদের কথা যারা একসময় নিজেদের মফস্বলের মানুষ বলতে ভালোবাসতো, অথচ এখন তারা খুঁজে পাচ্ছে না যে তারা আসলে একটা আধা শহরে এলাকায় বসবাস করছে নাকি একটা প্রায় শহর হয়ে যাওয়া জায়গায় বসবাস করছে। এই বিষয়ে এই পরিসরে বিশদে বলা একটু মুশকিল, কারণ অর্থনৈতিক, রাজনৈতিক বা ভৌগোলিকভাবে এই বাংলার সমস্ত এলাকাগুলোকে যে বিপুল পরিবর্তনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে তাকে এই পরিসরে ধরা একটু মুশকিল। কিন্তু যদি আমি মফস্বল কি সেইটা ধরি, খুব সহজভাবে বলতে গেলে এক ধরনের মফস্বল আছে যেখানে ওলা উবের কিছুই পৌঁছয় না। আর এক ধরনের মফস্বল আছে যেটা কলকাতা ঘেঁষা, যেখানে ওলা উবের যায় কিন্তু যেতে চায় না। তারা জিজ্ঞেস করে যে কোথায় যাবেন, ভাড়া কত দেখাচ্ছে, এবং শেষমেশ ক্যান্সেল করে এই কথা বলে যে ফেরার সময় তারা রিটার্ন প্যাসেঞ্জার পাবে না। এবং এই ধরনের মফস্বলগুলোর চেহারা যদি আমি দেখি, তাতে শহরের বহুজাতি ব্র্যান্ড তারা কিন্তু এই মফস্বলগুলোর মধ্যে রমরমিয়ে ব্যবসা করছে। আমরা মুদির দোকান আর দেখতে পাচ্ছি না, বরং আমরা এক প্যাকেট মুড়ি বা এক প্যাকেট চানাচুর কিনতে জিও মার্ট বা মোড় বা অন্যান্য এরকম বহুজাতিক শপিং মলগুলোতে বা ব্র্যান্ড স্টোরগুলোতে ভিড় করছি। আমরা কখনো খোঁজও রাখছি না যে সেই পাড়ার মুদির দোকানদারগুলোর কি হলো। এবং এই যে একটা জমজমাট অর্থনীতি মফস্বলগুলোকে ঘিরে ফেলছে, এই যে আমরা একতলা দোতলা বাড়ির বদলে মুখ তুললেই দেখতে পাচ্ছি আকাশচুম্বী বহুতল, এবং যার উল্টো দিকের বাড়ির দরজায় কে থাকে বা সেখানে কি হচ্ছে কেউ কোনো খবর রাখছে না, এর পিছনে রাজনীতিটা আমাদের বুঝতে হবে। আমাদের ছোটবেলায় আমরা মফস্বলে দেখতাম যে সাহিত্য সভা, রবীন্দ্র নজরুল জয়ন্তী খুব সাদামাটা ভাবেই হতো। ইলেকট্রিসিটি চলে যেত, জেনারেটর বন্ধ হয়ে যেত, কিন্তু মানুষ একে অন্যকে চিনত। এখন আমরা সেই ধরনের রবীন্দ্র নজরুল জয়ন্তী সাহিত্য সভা দেখতে পাচ্ছি না। কবি পঙ্কজ চক্রবর্তীর কথা মনে পড়ে যাচ্ছে, শুধু কবি বলা ভুল, কবি অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী।
তিনি বলছেন যে এখন লোকাল কবির ডিনার নেই। লোকাল কবি অর্থাৎ শহুরে কবি বা পরিচিত কবি যিনি নন, লোকাল কবির ডিনার নেই। কেউ লিখতে এসেই এখন সে হয়ে যাচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্ব নাগরিক। ফলে লোকাল কবিকে যে সমস্ত ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিনের উপর নির্ভর করে থাকতে হতো পাঠক পাওয়ার জন্য, ফেসবুক কবি এখন খুব কম সময়ের মধ্যে পেয়ে যাচ্ছে তার দর্শক, শ্রোতা, এবং তারা নতুন করে কোনো ভ্যালিডেশনের প্রয়োজন হচ্ছে না। এবং এই মফস্বলে কবিদের ভুল বানানে ছাপা, খারাপ প্রচ্ছদে ছাপা বই আমরা আর দেখতে পাচ্ছি না। এখন সব বই খুব ঝকঝকে, কবির বাড়িতে সেই বইয়ের স্তূপা রাশি রাশি হয়ে পড়ে থাকছে না, কারণ সেই বই কেউ কিনতো না একটা সময়। এখন সব বই ছাপা হচ্ছে প্রিন্ট অন ডেলিভারিতে, পিওডিতে। ফলে সেই বই খুব কম সময়ের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় মুদ্রণে চলে যাচ্ছে। অথচ সেই যে মন খারাপ পুরনো বইগুলোর প্রচ্ছদের ভিতরে ঢুকে থাকতো, পাতায় পাতায় পড়ে থাকতো, সেই ভুল বানান তার মন খারাপ খুঁজে পাচ্ছে না আর। খুব বেশি ঘটনা বা তথ্যের মধ্যে না গিয়ে একটা বদলে যাওয়া ছবি ধরার চেষ্টা করে দেখা যাক। আমরা যে মফস্বলটার মধ্যে বড় হচ্ছি, যদি একটা স্যাম্পল সাইজ হিসেবে দেখি, কলকাতা থেকে 20-23 কিলোমিটার দূরত্বের মধ্যে যেখানে লোকাল ট্রেন চলে, যে মফস্বলের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, কলকাতা শহরের থেকে যেখানে ঠান্ডা একটু বেশি, এবং এখনো সেখানে চারপাশে বেশ কিছু গাছপালা দেখা যায়। সেই মফস্বলের একদল ছেলে মেয়ে বলা ভুল, কারণ আমাদের মেয়ে বান্ধবী খুব একটা থাকতো না। মন্দাক্রান্তাদিকে মনে হয় শহরের কবি বলেই ধরা যায়। মন্দাক্রান্তাদিকে আমরা ধার করে বলতে পারি যে আমাদের সেরকম কোনো উগ্রচণ্ডা বান্ধবী জোটেনি যে একজন মফস্বল বালকের কলার চেপে ধরে বলবে, বা তার হীনমন্যতার কলার চেপে ধরে বলবে, জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজেই নদী হতে পেলে, সাঁতার জানো তো তুমি ছেলে। সাঁতার দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম, নদী কাউকে পাইনি। যাই হোক, আমরা সেই রকম প্রজন্মের বালক যারা লাইব্রেরি থেকে বই এনে পড়তো, কিংবা বন্ধুর বাড়ি থেকে বই চেয়ে আনতাম, সে বইতে মলাট দিয়ে ফেরত দেবো এই শর্তে। পড়ার বইয়ের বাইরে আর কোনো বই ছিল না বাড়িতে। এবং তারা যখন একবার ঠিক করলো যে লিটল ম্যাগাজিন করবে, লিটল ম্যাগাজিনের নাম কিছুদিন তারা ঠিক করতে পারলো না। তারপর একদিন একটা বিশাল লাল রঙের চাঁদ উঠলো আকাশে, তারা লিটল ম্যাগাজিনের নাম খুঁজে পেল, রাত্রি সব জানে, এবং কি যে ছাই জানে তারা কিছুই বুঝলো না। তো তারা বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস তৈরি করলো। তার মধ্যে একটা হলো যে বাইরের কারোর থেকে আমরা লেখাপত্র নেব না, আমরা এলাকার যেসব লোকজন আছে যাদের লেখা বাইরে কেউ পড়ে না বা ছাপায় না, তাদের থেকে লেখা নেব। এবং বিশাল একটা গুরু দায়িত্ব তাদের নিজেদের কাঁধে নিয়ে নিল যে আমরা পরবর্তী প্রজন্মের লেখক বা পাঠক বা কবি তৈরি করব। তারা শুরু করলো, লিটল ম্যাগাজিন মেলায় স্টলও পেয়ে গেল কোনোভাবে একটা। বৃষ্টি দিন বা কৃত্তিবাস পত্রিকা কেনার সাধ্য তখন তাদের ছিল না, ফলে তারা চাঁদা করে লিটল ম্যাগাজিন কিনত। এবং বেশ কিছু লিটল ম্যাগাজিন, রক্ত মাংস, মধ্যবর্তী, এবড়ো খেবড়ো রং এখন আর বার হয় না, সেই বেশ কিছু ম্যাগাজিন তারা যখন নিজেদের নাগালে আনতে পারলো, তখন তারা ঠিক করলো যে নিজেরা একটা লিটল ম্যাগাজিন আর্কাইভ তৈরি করবে মফস্বলে। এবার এটা আমি একটা মফস্বলের কথা বলছি একটা স্যাম্পল সাইজ হিসেবে ধরে। এই ঘটনায় কিন্তু তখন অন্যান্য অনেক মফস্বলে চলছে, একই রকম ভাবেই চলছে। ফলে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। যে ছেলেরা বেশ কিছুদিন আগে ক্লাসের বেঞ্চে কাটা কম্পাস দিয়ে লিখছে ফসিলসের গান, আসলে জীবন বলে সত্যি কিছু নেই, জীবন জীবিত থাকার অভিনয়, কিছুদিন পরে তাদের ভাষ্যে ঢুকে এলো আমাদের স্বর্গ নেই, স্যারিডন আছে। মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করা এক বন্ধুকে আরেক বন্ধু ডাক দিল, ওই যে উজ্জ্বল মাছ। তাকে সেই বন্ধু উত্তর দিচ্ছে, বলো প্রকৃত সারস। অর্থাৎ কিভাবে যেন ভাস্কর চক্রবর্তী, বিনয় মজুমদার, মানে তাদেরকে দেখাতে হবে যে আমরা পড়ছি, আমরা বাংলা কবিতার মধ্যে বাঁচছি, আমরা সাধারণ বাকি মফস্বলের লোকজনদের মতো নই। এবং হ্যাঁ, আমরা কলকাতা যেতে পারি এবং কলকাতার যে কোনো লিটল ম্যাগাজিন বা সেখানকার যে কোনো কবি সাহিত্যিকের চোখে চোখ রেখে বলতে পারি যে মশাই আমরাও কবিতাটা লিখতে জানি। আসলে কি জানি? আমরা কিছু জানি না। কিন্তু
মফস্বলের যে স্পর্ধা ছিল একটা সময়, সেই স্পর্ধার গণ্ডিটা আস্তে আস্তে একটু রঙিন হতে শুরু করলো। এবং সেই সময় থেকেই আমরা যাদের লেখা পছন্দ করছি, হ্যাঁ বাজার চলতি সরঞ্জিৎ চক্রবর্তী বা সুকান্ত গঙ্গোপাধ্যায়, তাদের লেখায় দেখছি দক্ষিণবঙ্গের মফস্বল ঢুকে আসছে বেশ হুড়মুড় করেই। এবং একটা সময় সেই ছেলেদের মধ্যে একজন, যারা লিটল ম্যাগাজিনটা বার করেছে, যে কখনো না দৌড়ে ট্রেন ধরতে পারে না এবং ট্রেন ধরতে না পারলে ইউনিভার্সিটির প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে, সে একদিন স্টেশনের বাইরে হঠাৎ করে বাঁধা পেলো একটা ছেলের থেকে, যে সাদা জামা কালো প্যান্ট পরে লোকাল স্কুলে যাচ্ছে। সে চিৎকার করে বললো, দাদা রাত্রি সব জেনে পরের এডিশন কবে বেরোবে? ট্রেন ঢুকে গেছে। সে উত্তর দিল, তাড়াতাড়ি। এবং তার কয়েক মাস পরে সেই সাদা জামা কালো প্যান্ট পরা বাচ্চা ছেলেটা, সে দায়িত্ব নিয়ে নেবে সেই রাত্রি সব জেনে ম্যাগাজিনের। অর্থাৎ একটা প্রজন্মর হাত ধরে পরের প্রজন্ম ব্যাটনটা নিজেদের কাঁধে উঠিয়ে নিচ্ছে। এইটা ছিল একটা মফস্বলের গন্ধ, এটা ছিল একটা মফস্বলের স্বপ্ন। এবং সেই মন খারাপময় হলুদ ছোপ ছোপ পাতা ছড়া বিকেলবেলার যে মফস্বলের ছবি আমরা তখন অবধি দেখেছি, আমরা যদি একটু দূরে যাই, বালুরঘাটে, আসানসোলে, ব্যারাকপুরে বা বারাসাতে, এই ছবিটা তখন খুব একটা অন্যরকম ছিল না। এবং সেইখানেই আমার ডাইলেমাটা জন্মাচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে। এই ব্যারাকপুর, বরানগর, দক্ষিণেশ্বর, উত্তরপাড়া, বালি, রিসরা, এদেরকে কি আমরা এখনো মফস্বল বলতে পারি? সাইকেলের ক্রিঙ্কিং এর শব্দ এখন আর কোনো অচেনা বালিকার পাশে হয়তো বাজছে না, বরং সাইলেন্সার খুলে নেওয়া উৎকট বাইকের হর্ন বাজছে। ফলে এই যে একটা শব্দের পরিবর্তন, শব্দ মানে আমি কবিতার শব্দের কথা শুধু বলতে চাইছি না, আমি যে কানে শোনা ধ্বনির পরিবর্তন। এখন প্রেমের ভাষা যেভাবে বদলে যাচ্ছে, চিঠির বদলে যেভাবে তার জায়গা নিচ্ছে SMS, সেটা শুধু শহর বলে না, মফস্বলে এমনকি গ্রামে। এবং এই যে শহর মফস্বলের সীমারেখাটা যেখানে মুছে যাচ্ছে, তখন আমরা কিভাবে আলোচনা করবো একটা মফস্বলের সাহিত্য নিয়ে? কারণ মফস্বলটাই যেখানে এক্সিস্ট করছে কি আর করছে না, সেই দ্বিধা বা দ্বন্দ্বের মধ্যে আমরা মারছি। তখন মফস্বলের সাহিত্য পাচ্ছি কিনা, সেই প্রশ্নটার মধ্যে আমরা কি করে ঢুকবো? তবু যদি আমরা তর্কের খাতিরে ঢুকে নিই, বাটানগর, বজবজ বা উত্তরপাড়া, রিসরা এখনো মফস্বল, তাহলে খুব গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, উপন্যাস ও কবিতা কি শুধু সেই মফস্বলকে কেন্দ্র করে লেখা হচ্ছে? আমার চোখে অন্তত পড়ছে না। যদি আপনারা একটু আমার ভুল ধরিয়ে দেন তাহলে আমি বাধিত হই। কারণ এখন একদম প্রান্তিক গ্রামের ছেলের লেখাতেও তাদের মাঠ ক্ষেতের বদলে দক্ষিণের খোলা ব্যালকনির কথা উঠে আসছে। সেটাতে ভুল কিছু নেই। একজন শহরের কবি গ্রামের কবিতা লিখতে পারেন, একজন গ্রামের কবি অবশ্যই শহরের কথা লিখতে পারেন। তো আমি যেটা বলতে চাইছি যে এই গ্রাম বা শহরের মাঝখানে যে মফস্বল এলাকা, সেই মফস্বলের ছবি, সেই মফস্বলের গাছপালা, সেই মফস্বলের নদী, সেই মফস্বলের সাইকেল, সেই মফস্বলের চটকল, মফস্বলের বন্ধ হয়ে যাওয়া জুট মিল, সেই মফস্বলের শ্রমিক, তাদের লেখা কারোর চোখে পড়ছে কি? আমি যেহেতু বেশ কিছুদিন কলকাতা শহরে ছিলাম না, অন্তত শেষ 2-2.5 বছরে আমি এরকম কোনো লেখা বা সাহিত্যের খোঁজ পাইনি। বরং এক অন্যরকম মফস্বল কেন্দ্রিক সাহিত্য চর্চা আমাদের নজরে এসছে, যেটাকে আমরা আঞ্চলিক ইতিহাস বলতে পারি। বিভিন্ন মফস্বল এবং তাকে কেন্দ্র করে যে প্রাচীন ইতিহাস, সেই ইতিহাস নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ বই লেখা হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে, এবং সেগুলো ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হয়ে থেকে যাবে বলেই আমার বিশ্বাস। বেশ কিছু কম বয়সী এবং প্রবীণ গবেষক কাজ করছেন এক নাগারে এই নিয়ে, কিন্তু খুব একটা প্রচারের আলোয় বোধহয় তারা এখনো আসতে পারছেন না। এবং সেই সঙ্গে আরো একটা প্রশ্ন ওঠে যে যেসব সাহিত্যে আমরা একসময় মফস্বলের লেখা পেয়েছি, যেমন সমরেশ মজুমদারের উত্তরাধিকার বা কালবেলায়, কিংবা দেবেশ রায় তিস্তাপাড়ের বৃত্তান্ততে যে উত্তরবঙ্গের মফস্বলের কথা আমরা পেয়েছি, তাকে কি এখন আদৌ আর মফস্বল বলা যায়?
আমূল পরিবর্তন হয়ে গেছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব এলাকার। এই শিলিগুড়িকে তো এখন শহরই বলা যায়, সে একই রকম পলিউশন, একই রকম শব্দ, একই রকম যানজট। দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলার কলকাতা ঘাসা এলাকাগুলোরও একই অবস্থা। এবং যেভাবে কলকাতার পিনকোড বেড়ে যাচ্ছে, সমস্ত মফস্বলের পিনকোড কলকাতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাতে সবকিছু কি এখন গ্রেটার ক্যালকাটা কথাটা খুবই উঠে আসছে। ফলে সবই একটা বড় শহর, মফস্বল আর নয়। আমি কলকাতা, হাওড়া, হুগলির কথা উঠলো, যদি বর্ধমান বা মেদিনীপুর থেকে ঘুরে আসি, তাহলে দেখতে পাবো যে বর্ধমান থেকে বের হতো প্রতিবিম্ব বলে একটা পত্রিকা, সম্পাদক ছিলেন প্রশান্ত মাঝি, এখন আর বেরোয় কিনা জানা নেই। কবি নির্মল হালদার আজকে এসছেন কিনা এখানে আমার জানা নেই। নির্মল বাবু হয়তো রাগ করবেন পুরুলিয়ার কথা উঠলো না বলে। ঝালদা শহরে গেলে, ঝালদাকে শহর বলে ফেললাম, আমার জানা নেই ঝালদা শহর না মফস্বল। সেখানে একটা মনোহারি দোকান আছে, যেখানে তার মালিকের নাম হচ্ছে সোমনাথ বাঙাল। না, আমি কোনো রেসিস্ট মন্তব্য করছি না, বা SIR বা NRCর কথা তুলতে চাইছি না। ভদ্রলোকের সারনেম বাঙাল। তিনি একটি মনোহারি দোকান চালান এবং খুব ইন্টারেস্টিং, তার দোকানে একটা কাচের আলমারি আছে, সেখানে তিনি বিভিন্ন বই রাখেন বাংলা এবং ইংরেজি ভাষায়। তিনি নিজেও পড়েন, কিন্তু সেই বইগুলো উনি কাউকে বিক্রি করেন না। তার কাছ থেকে কেউ বইগুলো কিনতে চাইলে তিনি তাদেরকে হদিস দিয়ে দেন যে এই বইগুলো কোথায় কিনতে পাওয়া যাবে। এবং সেই বইয়ের আলমারির মাথায় একটা প্ল্যাকার্ড উনি ঝুলিয়ে রেখেছেন, যেখানে লেখা আছে এই মগজাস্ত্র বিক্রয়ের জন্য নহে। এর কি মানে আমি জানি না, কারণ মফস্বলে সাহিত্য চর্চা কারি বা কবে মাথায় ঢুকেছে। পুরুলিয়া থেকে প্রকাশিত হতো লিটল ম্যাগাজিন আকরিক, এখন প্রকাশ পাই কিনা জানা নেই। জিরাফের সম্পাদক ছিলেন মুকুল চট্টোপাধ্যায়। ইন্টারেস্টিংলি জিরাফ আবার বের হতো নবদ্বীপ থেকেও। সেই নবদ্বীপের পোড়ামাতলা থেকেই বার হতো অজ্ঞাতবাস নামের পত্রিকা। বালুরঘাট থেকে সোহেল ইসলাম, অর্থাৎ আব্বাচরিতের কবি, প্রায় মিট হয়ে যাওয়া কবিতার বই আব্বাচরিতের কবি সোহেল ইসলামরা বার করেন উত্তর দক্ষিণ পত্রিকা। কিন্তু আসানসোল থেকে জয়াদি বার করেন ভূমধ্যসাগর নামের পত্রিকা। এবার আসানসোল বা বালুরঘাটকে যদি মফস্বল বলা যায় এখনো, তাহলে হ্যাঁ, মফস্বলের সাহিত্যকর্ম এখনো এগুলোর মাধ্যমে কিছুটা হলেও টিকে আছে। আমি শেষ করব খুব একটা গুরুগম্ভীর বক্তব্য দিয়ে নয়, একটু পিছনে ফিরে গিয়ে একটা মফস্বলের একটা প্রেমের গল্প দিয়ে শেষ করি। আমাদের রাজাদা ভালোবাসতো সাথীদিকে। আমাদের রাজাদা বললাম কারণ রাজাদা আমাদেরই ছিল, সাথীদি আমাদের ছিল না। রাজাদা মোটামুটি দুপুরে ইনসুইং, বিকেলে আউটসুইং, ঘুড়ি মাঞ্জা, গোল পোস্টের টপ কর্নার, এর মধ্যেই বাঁচত। সাথীদি একটু আমাদের সময় টপ ক্লাস এলিটিস্ট যাকে বলা যায় সেরকম। বাবা স্কুল টিচার, বাংলা নিয়ে সাথীদি পড়তো কলকাতা বিশ্ববিদ্যালয়, শাড়ি পরে ইউনিভার্সিটি থেকে ফিরতো এবং রিক্সা দাঁড় করানো থাকতো স্টেশনের বাইরে, যে রিক্সায় চলে সাথীদি কৃষ্ণচূড়া রাধুচূড়া গাছের নিচ দিয়ে নিজেদের বাটা কোম্পানি ছবির মতো সাজানো কোয়ার্টারগুলোতে ঢুকে যেত। সেই রাজাদা কি করে জানি সাথীদির প্রেমে পড়ে গেল, কিন্তু বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলো। ঠিক যে অ্যারোগেন্সে বা উদ্ধত্তে মেয়েরা বরাবর ছেলেদেরকে মাটি দেখিয়ে এসছে, সাথীদির বা রাজাদার ক্ষেত্রেও তার অন্যথা কিছু হয়নি। তো অনেক প্ল্যান প্রোগ্রাম করে রাজাদাকে আমরা বুঝিয়ে উঠতে পারলাম যে রাজাদা, সাথীদি কিন্তু দারুণ কবিতা বলে স্টেজে উঠে যখন অ্যাঙ্কারিং করে, তোমাকে একটু কবিতা ব্যাপারটা বুঝতেই হবে। পরের 1 মাস রাজাদাকে আমরা কেউ দেখতে পাইনি। তারপর এক সন্ধ্যাবেলা রাজাদা আমাদেরকে ডেকে বলে যে কালকে সাথীর সঙ্গে কথা বলবো, যখন ইউনিভার্সিটি থেকে ফিরবে তখন। সাথীদি ইউনিভার্সিটি থেকে ফিরলো এবং একটা কৃষ্ণচূড়া গাছের নিচে রাজাদার সাইকেল সাথীদের রিক্সাটা থামিয়ে দিল। সাথীদি রিক্সা থেকে নেমে আসার পর সবাইকে অবাক করে রাজাদা সাথীদিকে বলতে আরম্ভ করলো, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একলা দ্বারের পাশে, তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। রাজাদা রবীন্দ্রনাথের কবিতা বলছে। কিন্তু সাথীদি রাজাদাকে উত্তর দিল, মাটিতে বসানো জ্বালা ঠান্ডা বুক ভরে আছে জলে,
এখনো বুঝিনি ভালো রাজা তাকে ঠিক ভালোবাসা বলে। রাজা তার রবীন্দ্রনাথ সাথীজি রবীন্দ্রনাথ হারিয়ে তখন অনেক দূরে সঙ্গকোষ অব্দি পৌঁছে গেছেন। স্বাভাবিক প্রেমটা 3 মাসের বেশি টেকেনি। সাথীদির বিয়ে হয়ে গিয়ে সাথীদা বহরমপুর চলে যায়, আর একটা মফস্বল শহর, এবং তারপর অনেক দূরের আমেরিকা একটি শহরে সাথীদি প্রবাসী হয়ে পড়ে। এবং তার বেশ কিছুদিন পরে দুটো ওল্ড মঙ্কের বোতল ভেঙে ফেলার পর রাজাদা সবাই অবাক করে আবার বলতে আরম্ভ করে, আসলে আমি তো ছিলাম নরম, তাই কেটে ছড়িয়ে দিতে পেরেছিল। আমরা বুঝতে পারিনি আমাদের মফস্বলের সেই রাজাদা কখন রবীন্দ্রনাথ শঙ্খ ঘোষকে ছাড়িয়ে শক্তি চট্টোপাধ্যায় হাত ধরে ফেলেছে। এখানেই শেষ করবো। থ্যাংক ইউ।